আজ শুক্রবার এলএম গ্রুপের পঞ্চম ক্লাস শুরু করার আগে কেন আমি এই অনুষ্ঠানটা সরাসরি ব্যাখ্যা করে এবং লক্ষ্য এবং উদ্দেশ্য বলেই আমি আলোচনা শুরু করব। আজকে আমরা আলোচনা লিখেছি কেস টেকিং এর ক্রনিক ডিজিজের মায়াজমের প্রথম ওষুধ সালফার নিয়ে আলোচনা করব। একটু ধৈর্য সহকারে আশা করব শেষ পর্যন্ত আপনারা শুনবেন এবং জানবেন। কেন আমি এই ক্লাসটা ফেসবুকে সরাসরি নিয়ে আসলাম, আমার উদ্দেশ্য হচ্ছে, অর্থাৎ আমরা যারা প্রথম বর্ষ থেকে পড়ালেখা করি অথবা চতুর্থ পর্যন্ত পড়ালেখা করছি, তাদের উদ্দেশ্যেই আজকের এই আলোচনা। কি করে আমরা অতি সহজেই এলএম পদ্ধতিতে আমরা শুরু করতে পারি চিকিৎসা ক্ষেত্রে, সেটা প্রথম বর্ষে হোক আর চতুর্থ বর্ষে হোক। আপনারা যে কোনো বয়সেই অথবা যে কোনো ডিএসএমএস এ ভর্তি হন না কেন অথবা যেই সেশনে থাকেন না কেন, আপনারা জানতে হবে কিভাবে কেস টেকিং নিয়ে আমরা শুরু করব 50 দিন পদ্ধতি। আমার উদ্দেশ্যটা কি, আমি একটু রেফারেন্স দিয়ে বলছি। আজকালকার অনেক সময় আমরা অনেক টাকা পয়সা খরচ করে চেম্বার দিয়েও রুগী ধরতে পারি না, এবং রুগী ধরলেও করে না। দেখুন, বর্তমান যুগে আপনারা যেমন দিবেন সেখানে আসবে, আমাদের সকল থেকে বেরিয়ে এসে এলোপ্যাথিকের মতো প্রথম থেকেই প্রেসক্রিপশন করে আপনি আপনার ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবেন। সেই সুবাদে আজকে আলোচনা। অর্থাৎ আমি এমন একটা ব্যবস্থা করেছি, আপনার প্রথম বর্ষ হোক আর চতুর্থ বর্ষে হোক, আপনি আমার সঙ্গে এলএম গ্রুপে ঢুকে একটা রেজিস্ট্রেশন করেই আপনি প্রেসক্রিপশন করতে শুরু পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুন না কেন, যেখানে আপনার রুগী যাবেন সেখানে রুগী দেখবেন, চিকিৎসা সেবা দেবেন এবং কেস টেকিং করে খাতাটা আপনার সঙ্গে রাখবেন। অনলাইনে বিজনেস করার চেষ্টা করবেন। অর্থাৎ আমরা যখন প্রেসক্রিপশন করব, ওষুধগুলো লিখে আপনার বলবেন আমার ঠিকানা পাঠিয়ে দিতে, ওষুধ ঘরে পৌঁছাবে। এই সুবিধাটার কারণটা কি? কারণটা হচ্ছে এলএম গ্রুপের এত ওষুধ আছে, সব ডাক্তারের পক্ষে রেখে হাই পাওয়ার ব্যবহার করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এর আগে আমি সব কিছু শিখে দিলাম, কিভাবে করবেন, প্রয়োগ করবেন এবং মাদার থেকে আমি না, আপনার অনলাইনে এবং অফলাইনেও আপনি রুগী দেখতে পারবেন। যেখানে যাবেন সেখানে প্রেসক্রিপশন করবেন এবং কেস টেকিং এর টাকা নিয়ে আপনি কেস টেকিং বলেই ওষুধগুলো অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা করবেন। তাতে করে সুবিধা হবে, আপনার 50 দিন পদ্ধতি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনার প্রেসক্রিপশন করে রুগীকে দিতে পারেন। একদিন পরেই বা 2 দিন পরেই সেই ওষুধগুলো হাতে পাবে এবং সেবা নেওয়ার চেষ্টা করতে পারবেন। অর্থাৎ তরুণ রোগ হোক আর চির রোগ হোক। এই কারণে 4-5টা ক্লাস আমি করে ফেলেছি, আজকে পঞ্চম ক্লাস। অর্থাৎ প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম কিভাবে আমরা শুরু করব। সেখানে আমরা 2টা রোগ নিয়ে আলোচনা করেছি, তরুণ এবং চির রোগ, এবং একদিন তরুণ চিররোগ করতে গিয়েই আমরা মায়াজমের কথাটা আসছে। সেই মায়াজমের ভাগ করেই মায়াজম, শরিক মায়াজম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব শরিক মায়াজমের প্রথম ওষুধ সালফার নিয়ে। সেই সুবাদে আজকের এই আলোচনা। আপনারা যারা আমার সঙ্গে যোগ দিয়েছেন, আরো 2টা কথা বলে আমি শেষ করতে যাচ্ছি। দেখুন, আমাদেরকে কেউ বিশ্বাস করে না, তার কারণ ব্যাখ্যা সহজ এবং সরল। বিশ্বাস করার কারণ আমাদের নাই। সেই সুবাদেই আমি একটা পারিবারিক বাক্স 14টা পদ দিয়ে এবং তার সঙ্গে কিছু বায়োকেমিক মিলিয়ে 700 টাকার দাম করে সবার হাতে তুলে দিতে চাচ্ছি। এই কারণে পারিবারিক সেবা যেন তারা দিয়ে বিশ্বাস করতে পারে, এলএম পদ্ধতি সর্বক্ষেত্রে প্রয়োগ করে তারা যেন সেবাটা পায়। প্রশ্ন আছে, স্যার তারা সেবা পেলে
আমরা কি ডাক্তারি করব? দেখুন, আমাদেরকে যখন বিশ্বাসই করে না, আগেকার সময় অর্থাৎ আজ থেকে 40-50 বছর 60 বছর আগে প্রায় গ্রামে গঞ্জে যারা একটু ডাক্তারি জানতেন অথবা চিকিৎসা সেবা দিতেন, পাশ করা ছাড়াও হোমিওপ্যাথিক বাক্স রেখে প্রয়োগ করতেন। সেই সুবাদেই আমার এই আলোচনা, সেই সুবাদেই আমার এই পারিবারিক বাক্স। যে কোনো লোকেই বা যে কোনো পারিবারিক মেম্বারই একটু পড়ালেখা জানলেই ওষুধগুলো প্রয়োগ করে তার সুফল নিয়েই প্রচার এবং প্রসার করবে বলে আমার বিশ্বাস। কারণ আমাদের সশ্রতমিক অর্থাৎ এলএম পদ্ধতির উপরে আস্থা মানুষের নাই বললেই চলে, বা হোমিওপ্যাথিকের উপরেও আস্থা নেই। কারণ একটাই, হোমিওপ্যাথিক তাড়াতাড়ি কাজ করে না। কিন্তু আপনারা মনে রাখবেন, আমি এই 4টা পর্বে আলোচনা করেছি তরুণ রোগ এবং চিররোগ। মনে রাখবেন, তরুণ রোগ একদিনেই বা 2 দিনেই ভালো হবে, না হলে বুঝবেন আপনি ডাক্তারি করতে পারছেন না, অথবা আপনার এখনো শিখা অনেক কিছু রয়ে গেছে। সেই সুবাদে 50 জন পদ্ধতি আপনি একদিনেই যে কোনো তরুণ রোগ, সে কারণে আমি তরুণ রোগের ব্যাখ্যা করেছি, চিররোগের ব্যাখ্যা করেছি। আজকে চিররোগের ব্যাখ্যা করতে গিয়ে মায়াজমেটিক শরিক মায়াজমের একটা মাত্র ওষুধ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সালফার। চলে আসি, তাহলে বুঝতে পাচ্ছেন এই পারিবারিক বাক্স আমার সঙ্গে যারা যুক্ত হবেন তারা সবাই প্রচার করার চেষ্টা করবেন পারিবারিক বাক্স নিয়ে ঘরে রাখার জন্য, এবং তাদেরকে আমার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে বাসাতে প্রথমেই প্রয়োগ করার কথা বলবেন। কেন বলবেন? কারণ এই পারিবারিক এলএম পদ্ধতির বাক্স এলোপ্যাথিক থেকে যদি তাড়াতাড়ি কাজ না করে তাহলে তো আমাদেরকে কেউ বিশ্বাস করতে পারবে না। যত রকমের জটিল রোগ প্রথমেই হোক না কেন, সেটা যদি তরুণ রোগ হয়ে থাকে এবং মাত্রাটা ঠিক করে যেভাবে আমার বলা আছে সেভাবে যদি প্রয়োগ করে, তাহলে তাদের চিন্তা ভাবনা এবং এলএম পদ্ধতির গুণাগুণ সকলেই বুঝতে পারবে এবং সকলেই ডাক্তারকে খুঁজবে যে এই পদ্ধতি যারা প্রয়োগ করে তারা যেন সেই ডাক্তারকে যেন আমি খুঁজে পাই। সে খুঁজে পাওয়ার জন্য আপনাদের উদ্দেশ্যে যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন অথবা যুক্ত হবেন, অথবা প্রথম বর্ষে ভর্তি থেকে আরম্ভ করে 4র্থ বর্ষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত হয়ে থাকুন। আমি চাই আপনারা দক্ষতার সাথে সকল রোগের চিকিৎসা করেন। আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আমি চাই না যে আমি একা একা করবো, আপনারা সকলেই করবেন। কারণ অর্গানন আপনাদেরকে রাস্তা দেখাবে, এলএম পদ্ধতি রাস্তা দেখাবে। আমি কিচ্ছু দেখাবার কিছুই নেই। আমি কতগুলো রাস্তা আপনাদের কাছে পরিষ্কার করে দিচ্ছি। ওষুধ প্রয়োগের ক্ষেত্রে এলএম পদ্ধতি, তৈরি করার ক্ষেত্রে সবাইকে বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ তৈরিও করতে পারবেন, ডাক্তারিও করতে পারবেন। আজকের একটু ভিন্নতা কি? ভিন্নতা হচ্ছে ডাক্তারি যখন করবেন যেখানেই বসে প্রেসক্রিপশন করেন এবং ওষুধগুলো দিয়েই বলবেন যে এটা বিকাশে পাঠিয়ে দেন, ওষুধ ঘরে পৌঁছে যাবে। সেই সুবাদে আমার সঙ্গে যোগাযোগ করে সেভাবে ডাক্তারি করার চেষ্টা করুন, এবং চেম্বার না দিয়েও আপনি অনায়াসেই আপনার যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে রোগী সেবা দিতে পারবেন। খালি যে চিররোগ তা নয়, অপারেশনযোগ্য সকল রোগীর চিকিৎসাই আপনারাতে হবে বলে আমার বিশ্বাস। যদিও আমার ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারছেন আমাদের লক্ষ্য একটাই, অর্থাৎ চেম্বারটা ছাড়াই উইথাউট ইনভেস্টমেন্ট অথবা উইথাউট কোনো ক্যাপিটাল ছাড়াই যেন আমি আমার ডাক্তারি পেশা করতে পারি, সেজন্য আমার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি। অথবা আমি যে সিস্টেমে এলএম পদ্ধতির কথা বলছি, এলএম পদ্ধতির রেজিস্ট্রেশনটা করিয়েই আপনি আমার কাছে ওষুধের কথা লিখলেই আমি ওষুধগুলো পাঠিয়ে দেব এবং রোগী বিকাশে টাকা পাঠাবে এবং আপনার প্রাপ্য আপনার কাছে পৌঁছাবে। তাহলে আলোচনা শুরু করা যাক। কেন আমরা এলএম বাক্স করলাম? এলএম বাক্স করেছি আপনাদের যারা ডাক্তারি করবেন সরাসরি তাদের জন্য, আর পারিবারিক বাক্স করেছি পারিবারিক মানুষ শিখে জানে প্রয়োগ করে যেন দেখে যে এলএম পদ্ধতি কত তাড়াতাড়ি শীঘ্র রোগী ভালো করে যে সকল তরুণ রোগ আছে। আরো একটা বলে রাখি যেটা কুফল, অনেক সময় এমন ভাবে কাজ করে বোঝাও মুশকিল হয়ে পড়ে যে আদৌ কি এই ওষুধে কাজ করলো কি কাজ করলো না। গতদিনও আমার এক এলএম পদ্ধতির সদস্য উনি বললেন আমি টনসিলের ব্যথা ইগনেশিয়া দিয়ে 1 মাত্রা দিয়ে ভালো হয়ে গেল। দেখুন এই যে প্রয়োগটা, অর্থাৎ ওনার সিলেকশনে আসছে, উনি কেস টেকিং নিয়ে সিলেকশন করছেন ইগনেশিয়া, সেই ইগনেশিয়া দিয়ে 1 মাত্রাতে ভালো। আমি বলছি পর 3 মাত্রা অন্তত, অর্থাৎ 3টা পাওয়ার 1, 2, 3 না দিলে তার যে কারণে আপনি
আপনি ইগনিশিয়া দিয়েছেন সেই কারণটা শেষ হবে না। তরুণ রোগ অর্থাৎ তার উচ্ছ্বাসটা হয়তো টনসিলে এসেছে, কিন্তু মূল কারণ তার মানসিক কষ্ট এবং মানসিক আঘাত অথবা মানসিক ব্যথা থেকে তার এটা হয়েছে। যাই হোক, এই যে সহজভাবে অর্থাৎ লক্ষণগুলো ভিত্তি করে যদি এলএম পদ্ধতি প্রয়োগ করেন, তাইলে তার কার্যকারিতা দেখে আপনারা নিজেরাও অবাক হবেন এবং এই পারিবারিক বাক্স কিনে যারা সেবা দিবেন অথবা আপনারা প্রচার করবেন তারাও অবাক হবে এবং সেরকম ডাক্তারকে খুঁজে বের করবে কারা এলএম পদ্ধতির ওষুধ প্রয়োগ করে এবং সকল রকমের ওষুধের সমাধান তার সঙ্গে রাখতে পারেন। যারা না রাখতে পারবেন না তাকে ধন্যবাদ জানাবো, কারণ খালি হোমিওপ্যাথিক দিয়ে সেবা করা যায় সেটা এবং লক্ষ্য থাকতে, কিন্তু আমরা কম পড়ালেখা অনেক কম জেনে মানুষের সেবা দিতে চাই অথবা এরকম জটিল চিকিৎসার সিলেকশন করতে যে আমাদের যত রকম কষ্ট সেগুলো থেকে হয়তো আমরা হাতে নিয়ে কাজ করার চেষ্টা করতে পারি, তাই আমাদের হয়তো একটু সুবিধা হয়। এবং আপনারা যারা ডাক্তারি করতে এখনো অপারগ অথবা ডাক্তারি করতে ভাবছেন অথবা ডাক্তারি করছেন না বা হোমিওপ্যাথিকের উপরে আস্থা বা বিশ্বাস রাখতে পারছেন না, তাদের উদ্দেশ্যে আজকে আমি বলবো আপনারা ঘরে বসে প্রেসক্রিপশন করেন এবং সকল রকমের জটিল লোক আমার ভিডিওগুলো দেখে শুরু করুন। মানুষ তাকিয়ে আছে আপনাদের দিকে, কারণ এলোপ্যাথিকের সেবা অত্যন্ত ব্যয়বহুল এবং অপারেশনযোগ্য এবং ভালো হওয়ার হার একটা ওষুধ একটা রোগের চাপা দিয়ে নানা রকমের জটিলতার সৃষ্টি হয়। আমরা যেন নতুন জেনারেশন তৈরি করতে পারি হোমিওপ্যাথিক দিয়ে, সেই চেষ্টা করবেন বলে আমার বিশ্বাস। তাহলে চলে আসি আজকের আলোচনা। সালফার কিসের? মায়াজমেটিকের। কেন এই ওষুধটার কথা বললাম এই কারণ হোমিওপ্যাথিকে যদি পড়তে চান, জানতে চান অথবা প্রয়োগ করতে চান এবং সালফার যদি প্রয়োগ ঠিক মতো না বুঝেন, তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসা অর্থাৎ আপনার হাতে চিররোগের চিকিৎসা কোনোদিনই হবে না। মায়াজমেটিক ছাড়া আমি সেই কারণে ব্যাখ্যা করেছিলাম, চিররোগ ভালো করতে গেলেই ওষুধের প্রয়োজন। তরুণ রোগ অনেক সময় অটোমেটিক্যালি 7 দিনে ভালো হয়ে যেতে পারে, কিন্তু তার হয়তো কুফল কিছু থাকতে পারে, কিন্তু চিররোগ কখনো ওষুধ ছাড়া, হোমিওপ্যাথিক ওষুধ ছাড়া চিররোগ কারোই যাবে না। চাপা পড়ার আর কতদিন, আর কত রোগে ভুগবেন? সেই ভোগা থেকে বেরিয়ে আসার জন্য ছোটবেলা থেকেই ডাক্তারি শিখে অথবা পারিবারিক বাক্স যেটা বললাম সেটা যেন পরিবারের প্রথম থেকে শিশুদের অথবা বৃদ্ধদের প্রয়োগ করেই অনেক জটিল রোগ থেকে আমরা রক্ষা পেতে পারি। সেই সুবাদেই আমার এই আলোচনা, সেই সুবাদেই আমি সালফার নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। সালফার যদিও বলি অনেক সময় প্রয়োগ করা ঠিক নয়, অথবা যারা নতুন তারা প্রয়োগ করতে অন্তত 15 দিনের আগে সালফার প্রয়োগ করার লক্ষণ থাকলেও বিরত থাকার চেষ্টার আহ্বান জানিয়ে আলোচনা শুরু করছি। তাহলে কি কি লক্ষণের ভিত্তিতে আমরা ধরেই নেব সে সালফারের রোগী, কিন্তু ওষুধ প্রয়োগে আমি যাব না। কেন যাব না? কারণ তার তরুণ রোগের সঙ্গে মিশ্রিত হয়ে যেই সাফার করলে অনেক সময় তার জীবনের চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে। এই আমাদেরকে প্রথমে সিম্পল ওষুধগুলো যেগুলো তরুণ যার গভীরতা নেই সকল ওষুধ দিয়ে সেবা দিয়ে অন্তত 8 থেকে 15 দিন বা তারপরে চিন্তা ভাবনা করে তাহলে কিভাবে আমরা সালফারকে একটা শরীরের নির্বাচন করব, সেই লক্ষণগুলো নিয়ে আজকের এই আলোচনা শেষ করব। ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবে। চলে আসি, এর আগে বলছিলাম যে ফাংশনাল ডিসঅর্ডার অর্থাৎ শরীরের কোন অঙ্গের যদি কোন রকমের ফাংশন ডিসঅর্ডার হয়, আমরা সেই অঙ্গটা যদি তার অঙ্গের মতন কাজ না করে তাহলে বুঝবেন সেটা ফাংশনাল অর্ডার। তাহলে বুঝতে পারছেন সকল রোগেই প্রথমেই দেখা যায় সেই সকল রোগী শরিক মায়াজমের ভিতরে পড়ে, কিন্তু অঙ্গের কোনো হানি হয় না। যখন আমরা আমার ভিডিওগুলো আছে সেখানে দেখার চেষ্টা করবেন। তাহলে এখানে কি হলো, কিভাবে আমি বুঝবো? প্রথমে যদি আমি বলি আভ্যন্তরীণ জ্বালা
অর্থাৎ অঙ্গে দেখবেন অনেক সময় জ্বালার কথা বলে, অর্থাৎ হাত পায়ে জ্বালা, মাথার তালুতে জ্বালা এবং পায়খানার রাস্তা জ্বালা। জ্বালা হলেই আমরা ধরে নেব সেটা শরিক মায়াজম। প্রশ্ন আছে, শরিক মায়াজমের তো অনেক ওষুধ আছে, কি করি আমি সালফারটা বোঝার চেষ্টা করব। যদি জ্বালার কথা বলি, 3টা ওষুধের কথা মনে রাখার চেষ্টা করতে পারেন। একটা হচ্ছে সালফার, সলিনাম এবং আর্সেনিক। এইভাবে যদি আমরা মনে রাখতে পারি তাহলে ওষুধ প্রয়োগ আমাদের সহজ হবে। সালফারের কথা তো বাদেই দিলাম, লক্ষণগুলো মনে রাখবো। কেস টেকিং এর সময় তার সালফারের বই কতটুকু আছে সেই লক্ষণগুলো জেনেই আমি মায়াজমেটিক ভাগ করে সালফার প্রয়োগ করার চেষ্টা করব। তার ভিতরে প্রথমে আসলো জ্বালার কথা। দ্বিতীয় রোগ যদি বলি, চর্মে যদি রোগ দেখা যায় অথবা স্কিন ডিজিজ আমরা যেটা বলি, চুলকানি ব্যাখ্যার শেষ নাই। তারপর আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, আপনারা মনে রাখার চেষ্টা করবেন, কারণ মনে রাখার যত কষ্ট। কি লক্ষণের ভিত্তিতেই আমি ওষুধগুলো প্রয়োগ করব। আমি এর আগে বলছিলাম নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় 4টা লক্ষণের ভিত্তিতেই উনি ওষুধগুলো প্রয়োগের কথা সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন। আপনারা এত লক্ষণ যদি মনে না থাকে তাহলে একটা লক্ষণের কথা মনে রাখেন, জ্বালার কথা, চুলকানির কথা আর ফাংশনাল ডিসঅর্ডারের কথা। এই কতগুলো কথা মনে রাখলে আপনি বুঝতে পারবেন এটা সালফারের রোগী, আমি সেই হিসাবে প্রয়োগ করার চেষ্টা করব। বাহ্যিকভাবে কিভাবে আমি দেখতে পারি যে এটা সালফারের সঙ্গে রোগ, তো প্রথমেই আমি বলি, কোন লোকের যদি ঠোঁট এবং নাকের ডগা যদি লাল থাকে তাহলে ধরেই নেবেন সে সালফারের রোগী, কিন্তু আমি এখন সেটার উপরে প্রয়োগ করব না। আর সেক্ষেত্রে প্রয়োগ করতে গেলে সিম্পল ওষুধ আছে, সেটা হচ্ছে বেলেডোনা। অর্থাৎ লাল বর্ণের অঙ্গ ধারণ করে যদি সেখানে জ্বালাও থাকে তাহলে আমরা অনেক সময় বেলেডোনা ব্যবহার করতে পারি। দেখুন, লক্ষণ ভেদে ওষুধগুলো এত সুন্দরভাবে হোমিওপ্যাথিকে বলা আছে, আপনি 2-1টা লক্ষণ মনে রাখলেই আপনি ওষুধগুলো প্রয়োগ করতে পারেন। যেমন বেলেডোনার 4-5টা লক্ষণ যেমন বর্ণনা করা আছে, সেগুলি থেকে যদি মিলে আপনি প্রথমেই আপনি বেলেডোনা দিতে পারেন সালফারটা না দিয়ে, কারণ আপনি জানেন সে সালফারের রোগী, কিন্তু আপনি ওষুধটা দিবেন না যতক্ষণ পর্যন্ত না তার এই উচ্ছ্বাসটা না কমিয়ে রোগীকে অর্থাৎ শান্ত না করে, অর্থাৎ ভালো কিছুটা না হয়ে আমি সেটা প্রয়োগ করব না। অনেকের প্রশ্ন করতে পারেন, স্যার আমি তো বেলেডোনা দিলাম, নাক্স দিলাম অথবা অন্য যে কোনো একটা ওষুধ দিলাম, দেখা গেল আর রোগী আর আসলো না। কিন্তু আমাদের ধারণা ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে আপনি নিশ্চিত তরুণ রোগের 1 বা 2টা পাওয়ার তার তরুণ রোগটা চলে যাওয়ার পর সে আপনার কাছে আসার কোনো কারণ নাই। তার কারণ 2টা মাত্রাই এলএম পদ্ধতি যত রকমের তরুণ রোগ আছে আপনাকে ভালো করে আপনার সামনে তুলে ধরবে। কিন্তু আপনি যদি ডাক্তারি করতে না পারেন, চিকিৎসা করতে যদি না পারেন, অথবা কেস টেকিং নিয়ে এসে কোন মায়াজমের রোগী যদি বাইর করতে না পারেন, অথবা হতে পারে সে অত আপনার সঙ্গে এত কথা বলার চেষ্টা করবে না, কিন্তু আপনি তাকে চিকিৎসা করবেন 1টা পা 2টা পাওয়ার দিয়ে তরুণ রোগের। প্রশ্ন আছে, তরুণ রোগের পরে আর অনেক সময় রোগী আসে না। আমার জীবনেও এরকম ঘটনা ঘটেছে, প্রায় 10-15 বছর কিছুই বুঝতে পারতাম না যে রোগী চিকিৎসা করলাম আসে না কেন। আপনাদেরকে সেই উদ্দেশ্যেই বলছি, এই সালফারের কথা মনে রাখবেন। 2 মাত্রা দিয়েই যখন রোগী ভালো থাকবে তখন তৃতীয় অর্থাৎ ওষুধ সালফার M1 বা M2 দিনে 1বার বা 1 দিন পর দিয়ে রোগীকে বিদায় করে দেন। দেখবেন রোগী আর আপনাকে ছাড়বে না। ডাক্তারবাবু আপনি তো ওষুধ দিয়েছিলেন, 2টা বার ওষুধ খাওয়ার পর আমি ভালোই ছিলাম, তারপর তো একটা ওষুধ খেলাম, এখন কি রোগ আগের মতো সব বেড়ে গেল? তাহলে বুঝতেই পাচ্ছেন সালফারের কাজটা কি। আমি এই কথা বলছি না যে সালফারে প্রয়োগ করবেন, এমন কথা বলছি না। মনে রাখবেন, চিকিৎসা যদি আরম্ভ করতেই হয় তাহলে এই সালফার সলিনাম দিয়ে আপনাকে শুরু করতে হবে মায়াজমেটিক ট্রিটমেন্ট। আপনাকে বুঝতে হবে রোগীটা কোন মায়াজমের অন্তর্গত। প্রথমেই কোনো মায়াজমেটিক ওষুধ দেওয়ার আগে বারবার বলছি, আপনারা একটু তরুণ রোগের চিকিৎসা করে তারপরে মায়াজমেটিক চিকিৎসা করবেন। এই আশার কি আজকের এই আলোচনা দ্বিতীয় স্টেপে আসছি। প্রথম স্টেপটা কি ছিল? দেখেন, অলসতা অনেক লক্ষণ আছে, লক্ষণের কোনো শেষ নাই, কত জিনিস মনে রাখবেন। কিন্তু আমি 2টা জিনিস করলাম, একটা হলো চুলকানি আর ত্বকের উপরে। চুলকানির একটা ধরন আছে, চুলকে কি সুন্দর আরামে একটু রক্ত বেরোবে, তারপরে পানি লাগবে, সহজ। এই সকল একটা ওষুধে থাকতে এমন কোন লক্ষণ নাই সালফারে যেটা কভার করে না। অর্থাৎ মায়াজমেটিক চিকিৎসা করতেই সালফার হচ্ছে শরিক মায়াজমের
নম্বর মেডিসিন, অর্থাৎ তাকে ছাড়া করা যায় না। চলে আসছে আবার সকল রোগের ঘন পরিবর্তন বা পুনরাবৃত্তি আবার হবে, এটি অর্থাৎ বারবার কদিন পর ভালো থাকবে, আবার হবে। তারপরে কি মানসিকভাবে বুঝতে পারে, এগুলো তো বললাম। নোংরাও চলে, অলসতাও আছে। অলসতা যাদের কাছে আছে ধরেই নেবেন তারা শরীফ মায়াজমের অন্তর্গত। এরকম ভাগ করে আমার ভিডিও আছে, সেগুলো দেখার আহ্বান জানছি, অথবা হরিমোহন চৌধুরীর মায়াজম স্বরূপ বইটা রাখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন কত সহজেই আপনার দৃশ্যত রোগী দেখে চিন্তা করতে পারেন যে এই কোন মায়াজমের রোগী। আর সবসময় চিন্তা করবেন, কারণ রাস্তাঘাটে চলতে, ওষুধের লোকের সঙ্গে দেখা করতে, চেহারাটা মনে রাখার সময় মনে রাখবেন এই রোগী কোন মায়াজম হতে পারে। তাহলেই আপনার শিখাটা প্র্যাকটিক্যালি মনে থাকবে, এবং যখনই প্রয়োজন হবে আপনার মনে আপনাকে ওষুধটা ঠিক করে দেবে। তাহলে মানসিক কষ্ট কি? আত্মগরিমা, দার্শনিক এবং অলস ভাব। এই কথা, অলস ভাব তো আমি প্রথমেই বললাম, নোংরা এবং অলস ভাব। দেখুন, আধা আধা বিশ্বাস, অর্থাৎ নিজেকে প্রকাশ করা এবং বড় বড় প্ল্যান করবে কিন্তু কাজ সে করবে না। এগুলো অনেক লক্ষণ আপনারা হয়তো বের করতে পারবেন না, জানবেন না, প্রয়োজনও নাই। ওই যে প্রথমেই বললাম, বাহ্যিকভাবে যে সকল লক্ষণ দেখে আমরা চিন্তা করতে পারি, সেই সকল লক্ষণের কথা বললে অনেক সময় আমাদের সুবিধা হয়। দেখবেন অনেক সময় শিশুরা খুব জেদি হয় এবং খেলাধুলা করে বেশি, কিন্তু পড়ালেখা করতে ইচ্ছে করে না, সেটাও শরীফ মায়াজম। অর্থাৎ ওই যে বললাম হরিমোহন যে মায়াজম প্রত্যেকের কাছে আছে, হয়তো প্রকাশ কোন লক্ষণ দিয়ে আমরা মনে রাখবেন প্রত্যেকটা শরীফ মায়াজমের অন্তর্গত। শরীফ না থাকলে অসুখ হতে পারে না। শরীফ মায়াজমের ভিত্তিতে ট্রিটমেন্টগুলো করতে হয়। চলে আসি, দাঁড়িয়ে থাকতে পারে না। দাঁড়িয়ে থাকাটা শরীফ মায়াজমের সবচেয়ে একটু বেকায়দায়। অর্থাৎ দাঁড়িয়ে থাকলে অর্থাৎ বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলা অথবা রাস্তা চলা, সেটা তার পক্ষে সম্ভব হয় না। এগুলো হচ্ছে জটিল লক্ষণ। এগুলো অনেক সময় বাইর করাও হয়তো কঠিন হয়ে পড়ে, আর অথবা বলবে আমার কাছে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। কিন্তু আমি যে লক্ষণগুলো কথা বললাম সেগুলো যথেষ্ট উল্লেখযোগ্য। যেমন চুলকানি কথা বললাম, আর চুলকানিটা রাত্র বাড়তে পারে, দিনেও বাড়তে পারে। স্যার, রাত্রে বাড়লে তো আমরা আবার সিভিলিটিক মায়াজম মনে করব না। সিভিলিটিক মায়াজম মনে করার আরো অনেকগুলো লক্ষণ না থাকলে চুলকানি সিভিলিটিক মায়াজমের কতকগুলো ধারণা আছে। যেমন পুঁজ না হলে অথবা পুঁজযুক্ত না হলে আমরা সিভিলিটিক মায়াজম চিন্তা করতে পারি না। কিন্তু মনে রাখবেন, সালফার অসিভিটিক, যেমন কানে পুঁজ, সেটা কিন্তু শরীফ মায়াজম। কারণ এই যে মাথা, আমি এর আগেও যখন আলোচনা করেছিলাম, শরীফ মায়াজমের লক্ষণ বোঝার জন্য স্নায়ুতন্ত্র, মাথা এবং পেট, এই ধরনের ট্রাবল যারই হোক না কেন, এগুলো শরীফ মায়াজমের অন্তর্গত। মাথা ব্যথা, মাথার চুল পড়ে যাওয়া অথবা টাক অথবা খুশকি হওয়া, এগুলো সবই শরীফ মায়াজমের অন্তর্গত। আমরা যদি সংক্ষেপে বুঝে নিই, ফাংশনাল ডিসঅর্ডার, অর্থাৎ আমাদের মাথায় তো খুশকি হওয়ার কথা না, কথা হলেই বুঝে নিতে হবে সেটাও শরীফ মায়াজম। এভাবে ভাগ করে আমরা সালফারের কথা মনে রাখতে পারি। আর কি মনে রাখতে পারি? আর একটা কথা মনে রাখবেন, সালফারের রোগীর পা বিছানার বাইরে রাখে। অর্থাৎ শীতকালেও সে যদি বাইরেও পাটা রাখে। এই সুন্দর লক্ষণটা মনে রাখলেই অনেক সময় দেখবেন, আমি আমার যেই কেস টেকিং এর বইটা লিখেছি সেখানে এই সকল লক্ষণের কথাই স্পষ্টভাবে বলা আছে। কারণ হলো, এই সকল লক্ষণের ভিত্তিতে আমি বুঝে নেব তার কাছে শরীফ মায়াজম কতটুকু। যেই লোক পাটা বাইরে রাখে এবং বিছনার শীতকালেও সে পাটা বাইরে রাখে, তাইলে ধরেই নেবেন সে শরীফ মায়াজমের ওষুধ আপনাকে আগে ভাগেই প্রয়োগ করতে হবে। অর্থাৎ স্টার্ট বলবো না, ওই যে 15 দিন পরে দিবেন,
তখন আপনাকে সালফারের কথা মনে রাখতে হবে। সেখানেও আবার বাধা, আমি কোন ওষুধ প্রয়োগ করব। একটু আগে বলছিলাম তালার উপরে 3টা ওষুধ, সালফার, সরিনাম এবং আর্সেনিক অ্যালবাম। দেখুন, আর্সেনিক অ্যালবাম শরিক হইয়া সিবিলিটিক মায়াজম, এটাকে আমি আবার সাইকোটিক মায়াজম ধরে নিই, কারণ এটার মতন শ্বাসকষ্টের রোগী ভালো হওয়ার ওষুধ আর একটা আছে কিনা আমার জানা নাই। তার অর্থ এই কথা নয় যে সব রোগী আর্সেনিক দিয়ে ভালো হবে, তবে উচ্ছ্বাসটা আর্সেনিকে কমিয়ে দেবে এবং কমিয়ে রোগীকে রিলিফ দেবে। রিলিফ দিলেই আপনার সুবিধা, কারণ আপনি কেস্টিং নিয়ে বুঝতে পারছেন সে কোন মায়াজমেটিকের রোগী, সে শরিক মায়াজম না সাইকোটিক মায়াজম না সিবিলিটিক মায়াজম। যদি সে সাইকোটিক মায়াজম হয়ে থাকে এবং তার শ্বাসকষ্ট হয়ে থাকে, আর্সেনিকে দেওয়ার পরে একদম ভালো হচ্ছে না, বারবারে আসছে, তাইলে আপনি সাইকোটিক মায়াজমের ওষুধগুলো চিন্তা করে প্রয়োগ করতে পারেন এবং তাতে করে আমি বলবো এই শ্বাসকষ্টের রোগী 100% আপনাদের কাছে ভালো হবে। আমার কাছে হলো এই যে বললাম আর্সেনিকেই আমি মায়াজমেটিক চিকিৎসা চলে যাব, বাকি জীবনে তার আর এই শ্বাসকষ্টের রোগী আর অভিযোগ নিয়ে আসবে না। এলোপ্যাথিকে দেখেন একটা রোগীও বলতে পারবে না শ্বাসকষ্টের রোগী ভালো করেছে, খালি একটা পর একটা ইনহেলার দিয়েই যাচ্ছে। কোনো রোগী এমনও দেখেছি, এমনও ভালো করেছি 3-4টা ইনহেলার দিয়েও তার 70 বছর বয়সও তার শ্বাসকষ্ট ভালো করতে পারে নাই, কিন্তু একমাত্র হোমিওপ্যাথিকে করতে পারে। এই সকল সুন্দর খবর আমার থেকে আপনারা আরো বেশি প্রয়োগ করে জানবেন এবং নিজেদের ভিতরে শেয়ার করে প্রয়োগ করার চেষ্টা করবেন। আমার উদ্দেশ্য একটাই, আজকে থেকে যারা হয়তো আমার সঙ্গে যোগ দিয়েছেন কোন রকমের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট না করে এখন থেকে আমার সঙ্গে যুক্ত হয়ে শুরু করুন, প্রেসক্রিপশন করুন, ওষুধ দেন। আমার তরফ থেকে যতটুকু সাহায্য করার চেষ্টা করব যেন 50 শতমিক পদ্ধতি সকল চিকিৎসকের অর্থাৎ হোমিওপ্যাথিক চিকিৎসকের আদর্শ হয়ে থাকে। আমি এই কথা বলছি না শততমে ভালো হবে না, অমুক হবে না, ভালো হওয়ার জটিলতা এবং সেই জটিলতাগুলো অনেক সময় আমি ব্যাখ্যা করে ভয় পাই। এই পাওয়ারফুল ওষুধ দিয়ে আমরা যত রকমের রোগের ট্রাভেলসের ভিতরে ফেলেছি সেগুলো হয়তো অনেক সময় নিরাময় করা কঠিন হয়ে পড়ে এবং প্রয়োগ করা অনেকটা কঠিন। যদিও প্রয়োগে সহজ হতে পারে, একটা ফোঁটা দিলেই আপনি পাওয়ারফুল ওষুধ আপনি দিয়ে দিতে পারবেন, কিন্তু 50 শতদিন পদ্ধতি সেভাবে নয়। আপনি ওষুধ প্রয়োগ করবেন, যখন যে লক্ষণ আসে বন্ধ করে 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনি ওষুধগুলো চেঞ্জ করতে পারবেন। এই সুবিধাটুকু শততম পদ্ধতিতে নেই। 50 শততম পদ্ধতিতে আছে কুইক অ্যাকশন, সেটা তরুণ রোগ হোক চিররোগ হোক। আর লক্ষণ মিলে যখন আপনি প্রয়োগটা করবেন সেই লক্ষণের ভিত্তিতেই আপনার নেক্সট পরবর্তী কি লক্ষণ আসে অথবা মায়াজমেটিক ভিত্তিক কি আসে, আপনি যে কেস্টিংটা নিয়েছেন সেখানে যদি থাকে তাহলে সেখানে প্রথমে উল্লেখ করে রাখবেন তার বডিতে কত পার্সেন্টেজ, কত মায়াজম কোনটা কত পার্সেন্টেজ। সেগুলো আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন একটা রোগীর কতটুকু গভীরতা আছে। সেই গভীরতার উপরে ভিত্তি করে আমাদের ওষুধগুলো ভালো করার সময় আপনি বেছে নিতে পারবেন। শরিক মায়াজমের কোনো রোগী যদি পূর্ণাঙ্গ ভালো করতে হয় তাহলে আপনি মনে রাখবেন 1 থেকে 2 বছর বা 3 বছর লাগতে পারে। উদাহরণস্বরূপ যদি বলতে চাই সেটা হচ্ছে সোরাইসিস রোগী, সেতি রোগ, এগুলো দেখুন অন্তত 6 মাস 1 বছর বা 2 বছর আগে অনেক সময় ভালো করা কঠিন হয়ে পড়ে, কারণ 3টা জিনিস কথা মনে রাখবেন। একটা হচ্ছে অ্যালার্জি। যতই সহজ ভাবেন অ্যালার্জি ভালো হয়ে যা, কিন্তু তা না। অ্যালার্জির মূল কারণ হচ্ছে এটা শরিক মায়াজম এবং সকল রোগের কারণ আমরা যেটা চর্মরোগ বলে থাকি সেখানে অ্যালার্জিও যুক্ত হয়ে নানা রকম সমস্যার সৃষ্টি করে এবং সহজে সেটা ভালো হয় না। এলোপ্যাথিকে যেমন ভালো হয় না, হোমিওপ্যাথিকও এটা ভালো হইতে দেরি হয়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আপনি অ্যালার্জি ভালো করতে না পারেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন তার শরীরে আপনি কোনো চিকিৎসা করতে পারেন নাই, আবারও রোগগুলো রিপিট করতে পারে। সেই হিসাবে আমি বলবো অ্যালার্জি রোগীর চিকিৎসা করতে আগেই সময় নিয়ে নেবেন, যে না আপনার পূর্ণাঙ্গ অ্যালার্জি ভালো হইতে 6 থেকে 1 বছর সময় লাগবে। তার কারণটা দেখেন, এই যে শ্বাসকষ্টে বললাম অ্যালার্জি কারণে সময় হয়ে থাকে, সেটা এলোপ্যাথিকেরা বলেন
আমরা কোনটা রোগী জন্মগত ট্র্যাজেডিক ট্রাভেলসে ভাগ হয়, সেগুলো যখনই আমি রোগী নিয়ে আলোচনা করি অথবা রোগ নিয়ে আলোচনা করি, সেই ভিডিওগুলো দেখে আপনার ভাগগুলো করে এই অর্থাৎ শ্বাসকষ্টের রোগীকে সেভাবে ট্রিটমেন্ট করলে একটা রোগীও আপনার ব্যর্থ হবে না। আমি এই কথা বলছি না যে শ্বাসকষ্টের রোগী ভালো করলেন তার কাছে তো অন্য রোগ থেকেই থাকতে পারে। তাহলে কি করে বুঝবো আমরা আমাদের চিকিৎসা কোথায় গেল? যেমন আমি সালফার 60 পর্যন্ত দিয়েছি, আপনারা বুঝতে পারবেন যখনই ওষুধগুলো প্রয়োগ করতে যাবেন তখনই তার আর কোনো রোগ হবে না এবং শরীরের সুস্থতা, মানসিকতা এবং শারীরিক ভালো এবং স্বাস্থ্যর পরিবর্তন এবং চেহারারও পরিবর্তন হয়ে যায় যদি বুঝতে পারেন মায়োজমেটিক ট্রিটমেন্টটা কত সুন্দর এবং কত গভীর ক্রিয়াশীল এবং 80 বছর বয়স পর্যন্ত আপনার জীবন ধারণের কোনো রকমের রোগ শোকের কারণে আর ভুগবে না। এটা মনে রেখেই আপনারা চিকিৎসা করা শুরু করবেন এবং মায়োজমেটিক ভাগগুলো করবেন এই আশা রাখছি। অর্থাৎ যেই কয়েকটা কথা বললাম যেগুলো হয়তো এই সালফার মায়াজমকে সালফারকে পার্থক্য করার এই সকল লক্ষণের কথা মনে রেখেই আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন। আর একটা কথা, এলএম পদ্ধতি মনে রাখবেন, আগামী দিনে আমাদের যেন সবাই পাতে হয়, অর্থাৎ লক্ষ্য একটাই, এলএম পদ্ধতি দিয়েই আপনার সকল রোগের চিকিৎসা অতি সহজে এবং দ্রুত করতে পারবেন বলে আমার বিশ্বাস। আমি যদি করতে পারি আপনিও পারবেন, কারণ জটিলতাটা কোথায়? মানুষকে সুস্বাস্থ্য রেখে 80-90 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে সেই চেষ্টায় আমাদের কোনো রকমের জটিলতা না থাকি। সেই সুবাদে আমার আলোচনা, সেই সুবাদে আমার লক্ষ্য, সেই সুবাদে আমার আজকের এই আলোচনা শেষ করার আগে একটাই অনুরোধ করব, আপনারা ভিডিওগুলো প্রচার করার চেষ্টা করবেন এবং 50 শতাংশ পদ্ধতি যেন ঘরে ঘরে পৌঁছে। সেই আমার পারিবারিক বাক্স থেকে বর্ণনা করেছি, পারিবারিক বাক্সে ব্যবহার করতে RS এর প্রয়োজন হয় না। RS এর ছাড়াও কিভাবে আমরা পারিবারিক ভাবে এলএম পদ্ধতি প্রয়োগ করতে পারি সেটা জেনে এলএম পদ্ধতি আপনাদের আমি সে কথা বলছি না, সেগুলো আর ছাড়া করা যাবে না। শুধু পারিবারিক বাক্স আমরা যেন এই সুফলটা সবার ঘরে পৌঁছে দিতে পারি, তারা যেন সেবা দিয়ে বুঝতে পারে এলএম পদ্ধতি একমাত্র পদ্ধতি সকল জটিল রোগের চিকিৎসা, জন্মগত হোক আর অটিজম হোক আর যাই কিছু হোক কেন, অ্যাডভান্স স্টেজ থেকে যদি আমরা শুরু করতে পারি তাহলে নির্মূল সমাজ ব্যবস্থাকে আমরা পাল্টে দিতে পারবো বলে আমার বিশ্বাস। এই বলে আজকের এই আলোচনা, অর্থাৎ বোস্টন টাউন থেকে আমাদের সময় রাত 10টা, বোস্টন টাউন থেকে দিনের 12টা আমি আমার এই পঞ্চম ক্লাস সমাপ্তি করছি। সকলকে ধন্যবাদ।